প্রথম বিশ্বযুদ্ধ মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ ও বিধ্বংসী সংঘাত। 1914 সালে শুরু হয়ে 1918 সাল পর্যন্ত 4 বছর ধরে চলা এই যুদ্ধে 1 কোটি সামরিক ও 60 লক্ষ বেসামরিক লোক নিহত হয়। 1914 সালের 28শে জুন তিনটি গুলির শব্দে পুরো বিশ্বকে যুদ্ধের আগুনে জড়িয়ে ফেলে। আজ আমরা জানব কেন এই যুদ্ধ শুরু হয়েছিল, কে ছিলেন আর্চডিউক ফার্ডিনান্ড, কিভাবে ছোট্ট একটি হত্যাকাণ্ড পুরো বিশ্বকে যুদ্ধে জড়িয়ে দিল এবং যুদ্ধে আমেরিকার ভূমিকা কি ছিল। তাহলে আর দেরি না করে চলুন ইতিহাসের পাতায় ডুব দেয়া যাক। 18 শতকের শেষ ভাগে ইউরোপ ছিল এক রাজনৈতিক বিস্ফোরক অঞ্চল। সাম্রাজ্যবাদ, উপনিবেশ দখল, আধুনিক অস্ত্র প্রতিযোগিতা আর জাতীয়তাবাদের উত্থান সব মিলিয়ে এ যেন এক টাইম বোমায় পরিণত হয়েছিল। অস্ট্রো-হাঙ্গেরি সাম্রাজ্যের যুবরাজ ছিলেন আর্চডিউক ফার্ডিন্যান্ড। সারায়েভো, বসনিয়া ও হার্জেগোভিনা তখন অস্ট্রো-হাঙ্গেরি সাম্রাজ্যের অধীনে ছিল, আর এরা অস্ট্রো-হাঙ্গেরি থেকে আলাদা হয়ে সার্ব জাতীয়বাদ সামনে রেখে গ্রেট সার্বিয়া গঠন করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল এবং সার্বিয়া এদের সর্বাত্মক সহযোগিতা করছিল। সার্ব জাতীয়তাবাদের একটি গোপন সংগঠন ছিল ব্ল্যাক হ্যান্ড। 1914 সালের 28শে জুন আর্চডিউক ফার্ডিন্যান্ড ও তার স্ত্রী সোফি সেদিন সারায়েভো শহরের একটি সরকারি সফরে পরিদর্শনে গিয়েছিলেন। তাদের যাত্রার উদ্দেশ্য ছিল সার্বিয়ার জনগণকে শান্তির বার্তা দেওয়া ও বসনিয়ার সেনা ইউনিট পরিদর্শন করা। তারা একটি খোলা গাড়িতে চড়ে শহর পরিদর্শন করছিলেন। সকাল 10টায় গাড়িটি যখন কনভয় শহরের অ্যাফেলকুই রাস্তায় পৌঁছায়, যুবরাজ ও তার স্ত্রী সোফিকে দেখার জন্য রাস্তায় অনেক মানুষ ভিড় করছিল। এই ভিড়ের মধ্যে ব্ল্যাক হ্যান্ডের সদস্য একজন আততায়ী সাব্রিনোভিচ উপস্থিত ছিল। একটি হ্যান্ড গ্রেনেড ছুড়ে মারে আর্চডিউকের গাড়ি লক্ষ্য করে, কিন্তু সৌভাগ্যক্রমে বোমাটি গাড়ির বাম্পারে লেগে পেছনের গাড়িতে গিয়ে বিস্ফোরিত হয়। তাতে কয়েকজন সৈন্য ও কর্মকর্তা আহত হন, কিন্তু যুবরাজ ও সোফি রক্ষা পান। আততায়ী সাব্রিনোভিচ তাৎক্ষণিকভাবে সায়ানাইড পান করে আত্মহত্যার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয় এবং ধরা পড়ে যায়। এই ঘটনার পর যুবরাজের উচিত ছিল সফর বাতিল করে ফিরে যাওয়া, কিন্তু তিনি তা করলেন না। তিনি টাউন হলে গিয়ে বক্তৃতা দিলেন, আমি এসেছি এখানে শান্তির বার্তা নিয়ে, আর আমাকে বরণ করা হলো বোমা দিয়ে। এরপর তিনি সিদ্ধান্ত নিলেন আহত সৈন্যদের দেখতে তিনি হাসপাতালে যাবেন, কিন্তু দুঃখজনকভাবে ড্রাইভার লেটিন ব্রিজ নামক এক ভুল রাস্তায় ঢুকে পড়েন, আর সেখানে আরেক আততায়ী গ্যাব্রিলো প্রিন্সিপ এক ক্যাফেতে চা খাচ্ছিল। পুরোপুরি ভাগ্যের খেলায় যুবরাজের গাড়িটি দাঁড়িয়ে গেল গ্যাব্রিলো প্রিন্সিপের সামনে এবং পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর 3টি গুলি ছোড়া হলো গাড়িটি লক্ষ্য করে, যার একটি লাগে সুফির গায়ে আর 2টি লাগে যুবরাজের গায়ে, এবং তারা দুজন মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই একটি ভুল রাস্তা আর 3টি গুলি বিশ্বকে ঠেলে দিল এক মহাযুদ্ধের দিকে। এই হত্যাকাণ্ডকে প্রথম বিশ্বযুদ্ধের অনুঘটক ধরা হয়। আর্চডিউক ফার্ডিন্যান্ডের হত্যার দায় সার্বিয়ার উপর চাপিয়ে দেওয়া হলো। কূটনৈতিক পথে এই হত্যাকাণ্ড সমাধানের চেষ্টা চলছিল, কিন্তু অস্ট্রো-হাঙ্গেরির কিছু অন্যায্য সত্য সার্বিয়ার উপর চাপিয়ে দেওয়া হয়, যে সত্যগুলো কোনোভাবে সার্বিয়া মেনে নিতে পারছিল না, যার ফলে 28 জুলাই 1914 সালে হত্যাকাণ্ডের 1 মাস পর অস্ট্রো-হাঙ্গেরি সার্বিয়াকে আক্রমণ করে দেয় এবং এই হামলার মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা শুরু হয়ে যায়। কিন্তু সার্বিয়ার ঘনিষ্ঠ মিত্র ছিল রাশিয়া। সার্বিয়াকে রক্ষা করা রাশিয়ার নৈতিক দায়িত্ব মনে করে রাশিয়া অস্ট্রো-হাঙ্গেরির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এদিকে অস্ট্রো-হাঙ্গেরি ছিল ইতালি ও জার্মানির সঙ্গে ট্রিপল অ্যালায়েন্স জোটে। এই জোটের উদ্দেশ্য ছিল জোটের কোনো দেশ শত্রু দ্বারা আক্রান্ত হলে জোটের সকল দেশ মিলে ওই শত্রুর উপর আক্রমণ করবে। চুক্তি মোতাবেক 1 আগস্ট 1914 সালে জার্মানি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
এদিকে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র ফ্রান্সকে জার্মানি সন্দেহ চোখে দেখল, কারণ যুদ্ধ দীর্ঘায়িত হলে ফ্রান্স যুদ্ধ জড়িয়ে যেতে পারে। এজন্য জার্মানি ফ্রান্সের কাছে জানতে চাইল যুদ্ধে তাদের অবস্থান কি। ফ্রান্স যুদ্ধে জড়াবে না বলে কথা দেয়, কিন্তু জার্মানি তা বিশ্বাস করল না। জার্মানি ফ্রান্সের সীমান্তবর্তী সকল সামরিক ঘাঁটি জার্মানিদের হাতে হস্তান্তরের প্রস্তাব দেয়। স্বাভাবিকভাবে ফ্রান্স তা অস্বীকার করে, যার ফলে ৩রা আগস্ট ১৯১৪ সালে জার্মানি ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়। জার্মানি তার ঘনিষ্ঠ মিত্র অস্ট্রো-হাঙ্গেরি সাম্রাজ্যকে বাঁচাতে গিয়ে জার্মানির দুই পাশের দুই পরাশক্তি রাশিয়া ও ফ্রান্সের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে। জার্মানি একাধিক ফ্রন্টে যুদ্ধ চালাতে ব্যাগ পেতে হবে। এজন্য জার্মানির নীতি নির্ধারকরা চিন্তা করলেন, রাশিয়া অনেক বড় দেশ। রাশিয়া যুদ্ধের জন্য সংগঠিত হয়ে জার্মানিতে আক্রমণ করতে অনেকটা সময় লাগবে। এই সুযোগটা কাজে লাগানোর জন্য তারা চিন্তা করলেন, প্রথমে ফ্রান্সে আক্রমণ করে ৭ সপ্তাহের মধ্যে ফ্রান্স দখল করে নেবে এবং পরবর্তীতে পূর্ণ শক্তি ব্যবহার করে রাশিয়ার মোকাবেলা করবে। কিন্তু ৭ সপ্তাহের মধ্যে ফ্রান্সের মতো পরাশক্তি দখল করা মোটেও সহজ কাজ নয়। এছাড়া জার্মান ফ্রান্স সীমান্তে রয়েছে ফ্রান্সের অনেকগুলো আধুনিক সামরিক ঘাঁটি ও দুর্গ, যেগুলো ভেদ করে ফ্রান্সে পৌঁছানো আরো কঠিন কাজ। তাই তারা সিদ্ধান্ত নিল, পশ্চিমে বেলজিয়ামের ভেতর দিয়ে প্যারিসে আক্রমণ করে ফ্রান্সকে দখল করে নেবে। এই প্ল্যানকে ঐতিহাসিক স্লিপেন প্ল্যান বলা হয়। জার্মানি বেলজিয়ামকে প্রস্তাব দিল, তারা বেলজিয়ামের ভূমি ব্যবহার করে ফ্রান্সে যেতে চায়। বিনিময়ে তারা বেলজিয়ামকে কোনো ক্ষতি করবে না। কিন্তু বেঁকে বসল বেলজিয়াম। বেলজিয়াম পরিষ্কার জানিয়ে দিল তারা নিরপেক্ষ থাকবে এবং তাদের ভূমি যুদ্ধের জন্য কাউকে ব্যবহার করতে দেবে না। কিন্তু জার্মান তো না শোনার পাত্র নয়। ৩রা আগস্ট ১৯১৪ সালে জার্মান ১৫ লক্ষ সৈন্য নিয়ে বেলজিয়ামের উপর দিয়ে ফ্রান্সে রওনা করে। ১৮৩৯ সালে ব্রিটেন ও বেলজিয়ামের মধ্যে একটি চুক্তি হয়েছিল। চুক্তিতে বেলজিয়ামের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার গ্যারান্টি দিয়েছিল ব্রিটেন। এছাড়া নিরপেক্ষ দেশের শান্তি নষ্ট করায় ব্রিটেন চটে যায়। ফলস্বরূপ ৪টা আগস্ট ১৯১৪ সালে ব্রিটেন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়। এই যুদ্ধে দুই পক্ষে অনেকগুলো ভুল সিদ্ধান্ত নেয়, যার ফলে যুদ্ধ দীর্ঘায়িত হয় ও লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি ঘটে। এই ভুল সিদ্ধান্তের একটি হলো বেলজিয়াম আক্রমণ। ১৯ শতকের শুরুর দিকে পুরো ইউরোপ জ্ঞান বিজ্ঞান ও সামরিক সক্ষমতায় ব্যাপক উন্নয়ন ঘটিয়েছিল, যেমন মেশিনগান, কামান ও ট্যাঙ্কের আধুনিকায়ন। সভ্যতার শুরু থেকে যুদ্ধক্ষেত্রে অশ্বারোহী বাহিনী ছিল সবচেয়ে কার্যকর যুদ্ধবাহিনী, কিন্তু যন্ত্রের আবিষ্কারের ফলে অশ্বারোহী বাহিনী হয়ে গেল ব্যর্থ ও অকার্যকর বাহিনী। প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মান সেনাবাহিনীকে বিশ্বের সেরা সেনাবাহিনী বলা হতো। জার্মানরা ১৫ লক্ষ সেনা বেলজিয়ামের উপর দিয়ে ফ্রান্সে হামলা করার জন্য রওনা দিল। জার্মান ভেবেছিল এত বিশাল সৈন্যবাহিনী দেখে বেলজিয়াম সরে দাঁড়াবে, কিন্তু তা হলো না। বেলজিয়ামের সৈন্য সংখ্যা কম হলেও তাদের ছিল আধুনিক সামরিক দুর্গ, মেশিনগান। জার্মানরা বেলজিয়ামের দুর্গগুলো দখল করার জন্য ৩০,০০০ সৈন্যের একটি দল গঠন করেছিল। তাদের উদ্দেশ্য ছিল এই বাহিনী প্রথমে ঘাঁটিগুলো আক্রমণ করবে এবং দখলে নেবে, তারপর জার্মানের বাকি সৈন্যরা এগিয়ে যাবে। কিন্তু বেলজিয়ামের সৈন্যদের মেশিনগানের সামনে পড়ে হাজার হাজার জার্মান সৈন্য মারা পড়তে লাগলো। কথিত আছে মৃত সৈন্যদের স্তূপ এত উঁচু হয়েছিল যে তা মানব ঢালের মতো কাজ করছিল জার্মান বাহিনীর। কিন্তু অক্ষত রয়ে গেল বেলজিয়ামের দুর্গগুলো। জার্মান বুঝতে পারে তাদেরকে কৌশল পরিবর্তন করতে হবে। জার্মান তখন কামান দিয়ে বেলজিয়ামের দুর্গগুলোকে গুঁড়িয়ে দিল। উল্লেখ্য যে প্রথম বিশ্বযুদ্ধের ১০০ বছর আগের কামানের ওজন ছিল ৫০০ কেজি, আর তা থেকে যে বোমা নিক্ষেপ করা হতো তার ওজন ছিল ৫ কেজি।
এবং 2 কিলোমিটার দূর থেকে বোমা নিক্ষেপ করতে পারত। আর জার্মান যে কামান ব্যবহার করলো তার থেকে যে বোমা নিক্ষেপ করা হতো তার ওজন ছিল 500 কেজি এবং 15 কিলোমিটার দূর থেকে বোমা নিক্ষেপ করেছিল। জার্মানরা শুধু বেলজিয়ামের সামরিক ঘাঁটি আক্রমণ করে ক্ষান্ত হয়নি, বরং বেসামরিক নারী পুরুষ এবং শিশু পর্যন্ত রেহাই পায়নি তাদের হামলা থেকে। জার্মান এই হামলা চালায় তাদেরকে অসহযোগিতা করার জন্য শিক্ষা দিতে। যে সকল এলাকায় ব্রিজ বা রাস্তাঘাট ভাঙা পেত ওখানে জার্মান সৈন্যরা আশপাশের গ্রামে তাণ্ডব চালাতো, যাতে করে অন্য এলাকাগুলো এরকম কাজ করতে ভয় পেত। এই সকল হত্যাকাণ্ডকে অতিরঞ্জিতভাবে বিশ্ব মিডিয়া ছড়িয়ে পড়ে এবং বিশ্বজুড়ে জার্মানির বিরুদ্ধে মতামত তৈরি হতে শুরু করে, যেটা যুদ্ধের শেষ দিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবার আসা যাক ব্রিটিশদের যুদ্ধে অংশগ্রহণ নিয়ে। ব্রিটেন ছিল তখন সুপার পাওয়ার রাষ্ট্র। পৃথিবীর 1/4 ছিল ব্রিটিশদের উপনিবেশের অংশ এবং অর্থনীতি ছিল বেশ সমৃদ্ধশালী। পৃথিবীর সেনা নৌবাহিনী ছিল ব্রিটিশদের। 1914 সালে 7 আগস্ট 1 লক্ষ ব্রিটিশ সৈন্যের একটি দল ব্রিটিশ চ্যানেল পাড়ি দিয়ে ফ্রান্সে এসে পৌঁছায়, কিন্তু তাদের নেতৃত্বে ছিল ফ্রেঞ্চ বাহিনী। ব্রিটিশ বাহিনীর সংখ্যা কম হলেও এরা ছিল প্রশিক্ষিত ও পারদর্শী সেনা। এরা প্রথমবারের মতো বেলজিয়ামে জার্মানিদের মুখোমুখি হয়। তখনকার সময়ে বেশ পরিচিত রণকৌশল ছিল প্রথমে কামান দিয়ে বোমা বর্ষণ করা, এরপর পদাতিক বাহিনী হামলা করত। জার্মান বাহিনীও একই কাজ করল এবং প্রথমবারের মতো ব্রিটিশদের রাইফেলে পারদর্শী সৈন্যদের মুখোমুখি হতে হয়। ব্রিটিশ সৈন্যদের সামর্থ্য ও সক্ষমতা দেখানোর সুযোগ পায়। ব্রিটিশরা জার্মানদের যথেষ্ট ক্ষতি সাধন করলেও শেষ পর্যন্ত টিকতে পারেনি এবং ফ্রেঞ্চ ও ব্রিটিশ বাহিনী পিছু হটতে বাধ্য হয়। যুদ্ধের এই পর্যায়কে বলা হয় গ্রেট ট্র্যাজেডি। বেলজিয়াম থেকে শুরু করে সুইজারল্যান্ড পর্যন্ত ব্রিটিশ ও ফ্রেঞ্চ বাহিনী পিছু হটতে হটতে প্যারিস পর্যন্ত চলে যায়। ফ্রেঞ্চ সেনাপ্রধান জফরা বুঝতে পারলেন এভাবে চলতে থাকলে খুব শীঘ্রই প্যারিসের পতন ঘটবে। তাই তিনি এক দুঃসাহসী সিদ্ধান্ত নিলেন। 1 সপ্তাহের মধ্যে 150 জন জেনারেলকে বরখাস্ত করলেন এবং যারা ইতিমধ্যে যুদ্ধক্ষেত্রে ভালো দক্ষতা দেখাতে পেরেছেন তাদেরকে জেনারেল হিসেবে নিয়োগ দিলেন এবং তিনি সৈন্য সংখ্যা বাড়ানোর দিকে মনোযোগ দিলেন, যা তাকে ইতিহাসে স্থান করে দিয়েছে। ফ্রান্স সেনাবাহিনী যুদ্ধাস্ত্রে আধুনিক হলেও তাদের কিছু পুরাতন ধ্যান ধারণা ছিল, যেমন যুদ্ধের সময় ডালের পিছনে থাকা মানে কাপুরুষতা, যা তাদের সম্মানহানি করে। বিশ্বের সকল সেনাবাহিনী শত্রু বাহিনীর হাত থেকে নিজেদের সুরক্ষা দেওয়ার জন্য পোশাকের রং পরিবর্তন করে নিয়েছেন, কিন্তু ফ্রেঞ্চ বাহিনী তখনও গাঢ় নীল রঙের পোশাক ও লাল রঙের ক্যাপ ব্যবহার করত। যাই হোক, যুদ্ধের শুরুতে ফ্রান্স বুঝতে পারে জার্মানরা তাদেরকে বেলজিয়ামের ভেতর দিয়ে আক্রমণ করতে যাচ্ছে, কিন্তু হামলার ব্যাপকতা সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না। 14 আগস্ট তারা আলসাস লোরেনে জার্মানির সৈন্যদের উপর হামলা চালায়। জার্মান বাহিনী পিছু হটতে শুরু করে। মজার ব্যাপার হলো জার্মান বাহিনী পিছু হটা ছিল পরিকল্পনার অংশ, কেননা জার্মানদের প্ল্যান ছিল জার্মান সীমান্ত দিয়ে ফ্রেঞ্চ বাহিনী যত জার্মানির ভিতর ঢুকবে ততই তারা বেলজিয়ামের ভিতর দিয়ে ফ্রান্স বাহিনীকে বেশি আক্রমণ করার সুযোগ পাবে। অবশেষে 20 আগস্ট জার্মানরা পাল্টা আক্রমণ শুরু করে। জার্মান বাহিনীর মেশিনগান ও রাইফেলের সামনে উজ্জ্বল রঙের পোশাক ও লাল ক্যাপ পরিহিত সৈন্যরা লুকানোর জন্য কোনো সুযোগ পেল না। একেবারে কচুকাটা হয়ে মারা পড়তে শুরু করলো ফ্রেঞ্চ বাহিনী। ফ্রেঞ্চ সেনা প্রধান জফরা চিন্তা করলেন, উত্তর ও পশ্চিম সীমান্তে জার্মান বাহিনী এত শক্তিশালী, মধ্যভাগে নিশ্চয় দুর্বল হবে। এখানেও জফরা হিসেবে ভুল করলেন। জার্মানির শক্তিমত্তাকে খাটো করে দেখে তিনি মধ্যভাগে হামলা করলেন, কিন্তু জার্মানের প্রশিক্ষিত রিজার্ভ বাহিনী এখানে মজুদ ছিল। জার্মান কামান ও মেশিনগানের সামনে পড়ে শুধুমাত্র 22 আগস্ট একদিনে 27,000 ফ্রেঞ্চ সেনা নিহত হয়। এরপর ফ্রেঞ্চ বাহিনী পিছু হটতে বাধ্য হয়।
এদিকে জার্মানির পূর্ব সীমান্তে রাশিয়ার সাথে যুদ্ধে জার্মানির অবস্থা ভালো ছিল না। 17 আগস্ট রাশিয়া যখন জার্মানিতে আক্রমণ করে, জার্মানির সুরক্ষা স্বরূপ সামান্য কিছু সৈন্য রেখেছিল রাশিয়ান সীমান্তে, কারণ তারা ইতিমধ্যে অধিকাংশ সৈন্য ফ্রান্স সীমান্তে মোতায়েন করে ফেলেছে। ফলস্বরূপ রাশিয়ানরা সহজে জার্মানি প্রতিরোধ ভেঙে ফেলে এবং জার্মানি পিছু হটতে বাধ্য হয়। তখন জার্মান সেনা প্রধান ছিলেন ডন মন্টোগা। তিনি বুঝতে পারেন এভাবে চলতে থাকলে অল্প সময়ের মধ্যে বার্লিনের পতন হবে, যা ছিল যুদ্ধ শুরু করার আগে হেরে যাওয়ার মতো। তাই তিনি দ্রুত পশ্চিম সীমান্ত থেকে সৈন্য উঠিয়ে রাশিয়ার বিরুদ্ধে পূর্ব সীমান্তে মোতায়েন করলেন। উল্লেখ্য, তখন সংখ্যার বিচারে সবচেয়ে বেশি সৈন্য ছিল রাশিয়ান, 60 লক্ষ। কিন্তু তাদের সামরিক সরঞ্জাম, যন্ত্রপাতি, রেল ও রেডিও যোগাযোগ আধুনিক ছিল না, যার ফলে জার্মানরা খুব সহজে তাদের রণকৌশল জেনে যেত। জার্মানদের সৈন্য সংখ্যা কম হলেও তারা ছিল আধুনিক মানের। এতে করে রাশিয়ানরা জার্মানদের সামনে টিকতে পারেনি। ফলস্বরূপ 29 আগস্ট রাশিয়ানরা পিছু হটতে বাধ্য হয় এবং 92,000 সৈন্য জার্মানির হাতে বন্দী হয়। এদিকে যে অস্ট্রো-হাঙ্গেরিকে কেন্দ্র করে যুদ্ধ শুরু হয়েছিল, তাদের যুদ্ধের অবস্থা খুব ভালো ছিল না। রাশিয়ার আক্রমণে তারা পর্যুদস্ত, তার উপর সার্বিয়ানে তারা গেরিলা হামলার শিকারে বেশ বেকায়দায় পড়ে যায়। তাদের ছিল স্লাভ জনগোষ্ঠী ও বহুজাতিক মানুষের বসবাস। এতে করে তাদের মধ্যে অনৈক্যের দেখা দেয়। ভিন্ন ভাষা ও সংস্কৃতির কারণে তারা অনেক সময় নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারত না। ভুল বোঝাবুঝির কারণে নিজেরাই অনেক সময় দ্বন্দ্বে জড়িয়ে যেত। রাইন নদীর তীরে জার্মান বাহিনী মাটি খুঁড়ে ট্যাঙ্ক তৈরি করতে থাকে। এই গর্তে অবস্থান করলে কামানের গোলার স্প্লিন্টার থেকে সৈন্যরা রক্ষা পেত এবং রাইফেল ও মেশিন গানের টার্গেট থেকে সুরক্ষা পেত। বিপরীতে ফ্রেঞ্চ বাহিনী প্রথমে ট্রেঞ্চ করা থেকে বিরত থাকে, কারণ ট্রেঞ্চের গর্তে লুকানো তারা বেশ অসম্মানের মনে করত। কিন্তু অনেক প্রাণহানির পরে তারা বুঝতে পারে কৌশল পরিবর্তন না করলে শীঘ্রই তাদের পতন হবে। তাই ফ্রেঞ্চ বাহিনী ট্রেঞ্চ তৈরি করতে শুরু করে। যে যুদ্ধ প্রায় শেষ হয়ে যাচ্ছিল, এই ট্রেঞ্চের কারণে যুদ্ধ দীর্ঘায়িত হয় আরো 4 বছর। যে স্লিপেন প্ল্যান বাস্তবায়ন করতে জার্মান বেলজিয়ামকে আক্রমণ করেছিল, সে স্লিপেন প্ল্যান ব্যর্থ হয়। অতিরিক্ত মানসিক চাপ ও ক্ষোভে জার্মান সেনাপ্রধান ভন মন্টোগা পদত্যাগ করেন। যুদ্ধের পরবর্তী 4 বছর পশ্চিম প্রান্তে বিখ্যাত হয়ে পড়ে ট্রেঞ্চ ওয়ারফেয়ার নামে। সুইস আল্পস থেকে শুরু করে ইংলিশ চ্যানেল পর্যন্ত 700 কিলোমিটার পর্যন্ত ট্রেঞ্চ করে দুই পক্ষ। ট্রেঞ্চ গুলি ও বোমা থেকে সৈন্যদের রক্ষা দিলেও ট্রেঞ্চের সৈন্যদের জীবন ছিল অত্যন্ত নির্মম ও অমানবিক। অনেক সময় হাঁটু সমান কাদাতে সৈন্যদের কাটাতে হতো দিনের পর দিন। ঘুম, খাওয়া সবই করতে হতো কাদার মধ্যে। শুধু মৃত্যু ভয় নয়, অনেক সময় তাদের কাটাতে হতো মৃত সহযোদ্ধাদের লাশের সাথে। অনেক সময় প্রচণ্ড যুদ্ধের কারণে লাশ সরানোর সুযোগ পেত না। এছাড়া আহত সহযোদ্ধাদের ধুঁকে ধুঁকে মৃত্যুর দৃশ্য দেখতে হতো চোখের সামনে। ট্রেঞ্চ যুদ্ধের পর থেকে পশ্চিম ফ্রন্টের যুদ্ধ স্থির যুদ্ধে পরিণত হয়। লক্ষ লক্ষ মানুষ মরতে থাকে, কিন্তু যুদ্ধের কোনো পক্ষে এগোতে পারছিল না। এর মধ্যে দিয়ে দুই পক্ষের প্রশিক্ষিত বাহিনী সব মৃত, না হয় আহত। ফলে যুদ্ধের নাম লেখাতে থাকে অপ্রশিক্ষিত স্কুল কলেজে পড়ুয়া কিশোর। যুদ্ধে কোনো ভূমিকা রাখার আগে দলে দলে মারা পড়তে থাকে এরা। এদিকে পূর্ব ফ্রন্টের যুদ্ধে কিছু পরিবর্তন আসে। 1914 সালের নভেম্বর মাসে তুরস্ক অর্থাৎ অটোমান সাম্রাজ্য যুদ্ধে প্রবেশ করে। রাশিয়া ছিল অটোমানদের প্রধান শত্রু। সেই সাথে এই যুদ্ধে জার্মানিদের সম্ভাব্য বিজয়ী দেশ মনে করত অটোমানরা। ফলে তুরস্ক জার্মানির সাথে জোট গঠন করে। উল্লেখ্য, 1912 ও 1913 সালে অটোমানরা বলকান যুদ্ধে পরাজিত হয়ে দেশের অর্থনীতি ও সামরিক শক্তি অনেকটা দুর্বল হয়ে পড়েছিল। জার্মানরা জানতো অটোমানদের কাছ থেকে তেমন কোনো সামরিক সহযোগিতা পাবে না, কিন্তু পরোক্ষভাবে বেশ লাভবান হবে।
যেমন মধ্যপ্রাচ্যে তখন অটোম্যানদের অধীনে ছিল, ফলে ব্রিটিশদের মনোযোগ দিতে হতো মধ্যপ্রাচ্যে তাদের উপনিবেশের উপর। এছাড়া খেলাফত চালু থাকার কারণে পুরো মুসলিম বিশ্বের নেতৃত্বে ছিল তুরস্কের সুলতান। এতে করে মুসলিম বিশ্বের সমর্থন পাওয়া সহজ হবে। আর ব্রিটেন, ফ্রান্স, রাশিয়ায় আছে বিশাল মুসলিম জনগোষ্ঠী, আর ওই সকল দেশের শাসকরা ভয় পেয়ে যাবে মুসলিম বিদ্রোহের। যদিও শেষ পর্যন্ত তেমন কোনো মুসলিম বিদ্রোহ চোখে পড়েনি। 1914 সালের শেষ দিকে আসে ইউরোপের শীতকাল। ফ্রান্সের বরফ ঠান্ডা শীতে জমে মারা যেতে থাকে হাজার হাজার সৈনিক। ক্রমশ প্রতীয়মান হয় এই যুদ্ধে আক্রমণের চেয়ে প্রতিরোধ শ্রেয়। এই যুদ্ধে সভ্যতার কুৎসিত দিকগুলো বেরিয়ে এলেও কিছু মানবিক দৃষ্টান্ত স্থাপিত হয়। যেমন 1914 সালের ক্রিসমাসের কথা। ওই রাতে স্বাভাবিকভাবে থেমে যায় বন্দুক ও কামানের গোলা। দুই পক্ষের ট্রেন্সে চলতে থাকে ক্রিসমাসের গান ও মোমবাতি। একজন একজন করে সাহস করে বেরিয়ে আসতে থাকে ট্রেন্সের বাহিরে। প্রথমবারের মতো শত্রুপক্ষের মানুষদের সামনে থেকে দেখার সৌভাগ্য হলো তাদের। ভাষা আলাদা হলেও তাদের ভাব বিনিময়ে খুব একটা অসুবিধা হলো না। তাদের মধ্যে চকলেট ও সিগারেটের আদান প্রদান হয়। ক্রিসমাসের এই ঘটনা দুই পক্ষের নেতারা ভালোভাবে নেয়নি। যুদ্ধ ক্রমাগত আরো নিষ্ঠুর হতে থাকে। স্থির অবস্থা কাটাতে দুই পক্ষে নতুন নতুন কৌশল হাতে নেয় এবং ভাঙতে থাকে যুদ্ধের নিয়ম। 1915 সালের মে মাসে জার্মান বিমান লন্ডনে বোমা হামলা করে। ইতিহাসে প্রথম। যুদ্ধক্ষেত্রে নয়, মানুষ নিজ গৃহে অনিরাপদ বোধ করে। জার্মানরা মনে করে যুদ্ধ দীর্ঘায়িত হলে তারা পিছিয়ে পড়বে, তাই তারা বারবার যুদ্ধের আইন ভেঙে নতুন নতুন কৌশল অবলম্বন করতে থাকে। 1915 সালে আগস্ট মাসে ইম্পাতে প্রথম বিষাক্ত গ্যাস ব্যবহার করে জার্মানরা। তারা বিষাক্ত ক্লোরিন গ্যাস বাতাসের অনুকূলে ছেড়ে দেয়। অপর প্রান্তে ব্রিটিশ ও ফ্রেঞ্চ বাহিনী কিছু বুঝে ওঠার আগে বিষাক্ত গ্যাস ট্রেন্চ পর্যন্ত পৌঁছে যায়। ডাঙায় তোলা মাছের মতো ছটফট করতে করতে মারা পড়তে লাগলো ফ্রেঞ্চ ও ব্রিটিশ বাহিনী। তাদের ফুসফুস পুরোপুরি অকেজো হয়ে পড়ে। দ্রুত সময়ের মধ্যে সৈন্যদের হাতে হাতে গ্যাস প্রতিরোধক মাছ পৌঁছে যায়। সহযোদ্ধাদের করুণ পরিণতি দেখে অনেক সৈন্য পালাতে শুরু করে। প্রায় 6 কিলোমিটার লম্বা গ্যাপ তৈরি হয়ে যায়। জার্মান বাহিনীও আশা করেনি গ্যাস এত কাজে দিবে, যার জন্য জার্মানদের পূর্ব প্রস্তুতি ছিল না। এজন্য জার্মানরা সহজ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। যুদ্ধের এই পর্যায়ে জার্মানরা আরেক বিখ্যাত অস্ত্র সাবমেরিন ব্যবহার করতে শুরু করে। সাবমেরিনের টার্গেট ছিল ব্রিটিশ বাণিজ্যিক জাহাজ। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কোনো বেসামরিক স্থাপনায় হামলা করতে হলে আগে সতর্ক করতে হয়, কিন্তু সাবমেরিন হামলায় সেটা সম্ভব ছিল না। কারণ সাবমেরিন ফানের উপরে এসে সতর্ক করতে হলে শত্রুপক্ষ অবস্থান জেনে যাবে। তাই কোনো সতর্কতা ছাড়াই আইন ভেঙে ক্রমাগত সাবমেরিন হামলা অব্যাহত রেখেছিল। এতে করে আমেরিকা জার্মানির বিরুদ্ধে বেশ সমালোচনা শুরু করে। এদিকে তুরস্ক যুদ্ধে প্রবেশ করে ডার্ডানেল পাস বন্ধ করে দেয়। ডার্ডানেল পাস হচ্ছে রাশিয়ার প্রধান সমুদ্র বাণিজ্যিক পথ। এতে করে রাশিয়ার বেশ বেকায়দায় পড়ে যায়। রাশিয়াকে এই বিপদ থেকে বাঁচাতে আসে ব্রিটেন। ব্রিটেনে ছিল আধুনিক যুদ্ধ জাহাজ। পরিকল্পনা ছিল এই জাহাজগুলো আচমকা হামলা করবে ডার্ডানেল পাসের দুই পাশে থাকা তুরস্কের দুর্গগুলোতে। দুর্গগুলো গুঁড়িয়ে দিয়ে তারা পৌঁছে যাবে ইস্তাম্বুলে। 1916 সালে ফেব্রুয়ারি মাসে শুরু হয় এই আক্রমণ। কিন্তু অন্যান্য পরিকল্পনার মতো এই পরিকল্পনাও ভেস্তে যায়। বেশ কিছু জাহাজ মাইনের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয় এবং বারবার পিছু হটতে হয়, যার ফলে ডার্ডানেলের দুর্গগুলো তুরস্ক শক্তি বাড়াতে সময় পেয়ে যায় এবং দুর্গগুলো দুর্বিদ্ধ থেকে যায়। নৌবাহিনীর ব্যর্থতার ফলে পরিকল্পনায় কিছু পরিবর্তন আনা হয়। প্রায় 80,000 সৈন্যের পদাতিক সৈন্যের একটি দল জড়ো করে মিত্রবাহিনী, যার মধ্যে ছিল 25,000 নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ান সৈন্য। 25শে এপ্রিল এই সৈন্যের বাহিনী গালিপুরি তীরে অবতরণ শুরু করে। তাদের উদ্দেশ্য ছিল ডার্ডানেল দুর্গ দখলে নেওয়া।
মোস্তফা কামাল আতাতুর্কের নেতৃত্বে তুরস্ক এই যুদ্ধে বীরত্বের প্রমাণ দেয়। প্রায় ৮ মাস চলা এই যুদ্ধে দুই পক্ষের ১,৩০,০০০ সৈন্য মৃত্যুর মধ্যে দিয়ে ফ্রান্স, ব্রিটিশ ও অস্ট্রেলিয়ার বাহিনী বুঝতে পারে এই স্থির যুদ্ধে কোনো পরিবর্তন হবে না, তাই তারা পিছু হটতে বাধ্য হয়। ব্যাটল অফ জুটল্যান্ড নৌপথের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ সংঘটিত হয় ৩১শে মে ১৯১৬ সালে, যেটা জুটল্যান্ড যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে ১৪টি ব্রিটিশ জাহাজ ও ১১টি জার্মান জাহাজ সহ প্রায় ১০,০০০ সৈন্য হতাহত হয়। এদিকে ওয়েস্টার্ন ফ্রন্টে দুই পক্ষে মরিয়া হয়ে যাচ্ছে এগুতে। ১৯১৬ সালের ফেব্রুয়ারি মাসে ভার্ডুনে জার্মানি তাদের সর্বশক্তি দিয়ে ভয়ঙ্কর এক হামলা চালায়। এই আক্রমণের প্রথম ৬ দিনে প্রায় ২০ লক্ষ বোমা ছোড়া হয় ফ্রেঞ্চ বাহিনীর উপর। ৮ মাস ধরে চলা এই যুদ্ধে হামলা পাল্টা হামলায় প্রায় ১০ লক্ষ সৈন্য নিহত হয় দুই পক্ষের, কিন্তু যুদ্ধ একই জায়গায় স্থির থেকে যায়। একই পরিণতি হয় ১৯১৬ সালের জুন মাসের সোমের যুদ্ধে। ৫ মাস ধরে চলা ব্রিটিশদের হামলা পাল্টা হামলায় ব্রিটিশ ও জার্মান বাহিনী প্রায় ১০ লক্ষ সৈন্যের মৃত্যু হয়। কিন্তু ভার্ডুন ও সোমের যুদ্ধে দুই পক্ষের অনেক ক্ষয়ক্ষতি হলেও সীমান্ত থেকে যায় একই জায়গায়। আমেরিকার যুদ্ধে প্রবেশ। ইউরোপের এই যুদ্ধে হস্তক্ষেপ করতে চায়নি ইউএসএ। প্রকৃতপক্ষে এই যুদ্ধে সবচেয়ে লাভবান দেশ হচ্ছে আমেরিকা। যুদ্ধের ব্যয় বহন করতে ইউরোপের অর্থনৈতিক অবস্থা তখন তলানিতে। অন্যদিকে যুদ্ধের সরঞ্জাম ও রসদ বিক্রি করে ইউএসের অর্থনীতি ফুলে ফেঁপে উঠছিল। এই সময় বিশ্ব অর্থনীতির কেন্দ্র লন্ডন থেকে নিউ ইয়র্কে স্থানান্তরিত হয়। জার্মান নৌবাহিনী আটলান্টিক সাগরে যে কোনো জাহাজের হামলা শুরু করে। ১৯১৫ সালে ব্রিটিশ জাহাজ লুসেন্টেনিয়া ডুবিয়ে দেয়। এতে ১২৮ জন আমেরিকান নাগরিক মারা যান। এই ঘটনার আমেরিকার জনগণের মধ্যে প্রবল ক্ষোভ সৃষ্টি করে। জার্মানরা বুঝতে পারে যুদ্ধ এভাবে চলতে থাকলে আমেরিকা যে কোনো সময় যুদ্ধে হস্তক্ষেপ করতে পারে। যদিও আমেরিকান তৎকালীন প্রেসিডেন্ট উইলসন বলেছিলেন, আমরা নিরপেক্ষ থাকব। তারপরেও আমেরিকাকে ব্যস্ত রাখার জন্য জার্মান মেক্সিকোকে প্রস্তাব দেয় জার্মানির পক্ষে যুদ্ধে যোগ দেওয়ার জন্য। বিনিময়ে মেক্সিকোর যে অঞ্চলগুলো আমেরিকা দখল করে রেখেছে, টেক্সাস, নিউ মেক্সিকো, অ্যারিজোনা অঞ্চল আমেরিকার হাত থেকে উদ্ধার করে দিবে। কিন্তু টেলিগ্রামের এই বার্তা ব্রিটিশরা ডিকোড করে ফেলে এবং আমেরিকার হাতে পৌঁছে দেয়। আমেরিকা প্রথমে তা বিশ্বাস করছিল না। পরবর্তীতে এই টেলিগ্রামের সত্যতা পাওয়ার পর ১৯১৭ সালের ৬ এপ্রিল আনুষ্ঠানিকভাবে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই ঘটনাটি বিখ্যাত জিমেনমেন টেলিগ্রাম নামে পরিচিত। আমেরিকা যুদ্ধে যোগ দেওয়ার মাধ্যমে মিত্র শক্তিকে নতুন শক্তি, অর্থ ও সৈন্য সহায়তা দেয়। এই সময় ইউরোপ ক্লান্ত এবং যুদ্ধ সামগ্রীর সংকটে ছিল। আমেরিকা তরতাজা সৈন্য, রসদ ও সামরিক সরঞ্জাম যুদ্ধে নতুন গতি আনে। আমেরিকান সেনারা পশ্চিম ফ্রন্টে গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশ নেয়, বিশেষ করে ১৯১৮ সালে ব্যাটল অফ অ্যারগোনে ফরেস্ট। তাদের ভূমিকা জার্মানদের মনোবল ভেঙে দেয়। এদিকে রাশিয়ায় ঘটে রুশ বিপ্লব। ১৯১৭ সালের ফেব্রুয়ারি মাসে জনতার বিদ্রোহে জার নিকোলাস পদত্যাগ করেন। এর মধ্যে দিয়ে রাশিয়ার ২০০ বছরের সাম্রাজ্য ভেঙে যায়। এরপর ১৯১৭ সালে আগস্ট মাসে ভ্লাদিমির লেনিন ক্ষমতায় আসেন ও তিনি ১৯১৮ সালের মার্চ মাসে ব্রেস্ট-লিটভস্ক চুক্তি সই করেন এবং প্রথম বিশ্বযুদ্ধ থেকে রাশিয়ানদেরকে বের করে আনেন। আমেরিকা মিত্রশক্তির পক্ষে যুদ্ধে যোগ দিয়ে জার্মান তথা মধ্য শক্তির মনোবল ভেঙে দেয়। মিত্রশক্তির প্রবল আক্রমণের সামনে একে একে সবাই আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ২৯শে সেপ্টেম্বর ১৯১৮ সালে প্রথম বুলগেরিয়া আত্মসমর্পণ করে। ৩০ অক্টোবর ১৯১৮ সালে উসমানীয় সাম্রাজ্য যুদ্ধবিরতিতে স্বাক্ষর করেন এবং আত্মসমর্পণ করেন। ৩ নভেম্বর ১৯১৮ সালে অস্ট্রো-হাঙ্গেরি চুক্তি সই করে এবং আত্মসমর্পণ করে। এবং সর্বশেষ ১১ নভেম্বর ১৯১৮ সাল
জার্মানি কম্পিয়েন শহরে বনের রেলকোচে যুদ্ধবিরতিতে স্বাক্ষর করে এবং আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্ত হয়। যুদ্ধ শেষে 1919 সালে জার্মানিদের উপর ভার্সাই চুক্তি চাপিয়ে দেওয়া হয়, যে চুক্তির কারণে 30 বছর পর জার্মানরা অ্যাডলফ হিটলারের নেতৃত্বে আরও একটি বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ও এরকম গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সাজানো কোনো ভিডিও পেতে আমাদের সাথে থাকুন এবং চোখ রাখুন আমাদের চ্যানেলে। আল্লাহ হাফেজ।